সব দেশেই রাজনীতি ও রাষ্ট্রীয় নানা নীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আদালত। আদালতই তাই মাঝে মাঝে উঠে আসে আলোচনায়। আমেরিকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আজ আমাদের আলোচনায়ও বড় একটি অংশ জুড়ে থাকছে আদালত। কারণ নিউ ইয়র্কের আদালতের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাঁসমানি মামলা বাতিলের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত, এবং একই দিন আদালত নাকচ করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের মামলা। তবে বড় ঘটনা ঘটেছে বাংলাদেশের হাইকোর্টে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং আইনের আরো 4টি ধারা বাতিল করেছেন আদালত। তবে সংবিধানে জাতির জনক ও 7ই মার্চের ভাষণ সহ কয়েকটি ধারার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আদালত সংসদের জন্য রেখে দিয়েছেন। এদিকে 5 নভেম্বর ভোটের ফলাফল পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোটে আগামী 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টেক্সাসে 40টি ভোট পাওয়ার মাধ্যমে ট্রাম্পের চূড়ান্ত ইলেকটোরাল কলেজ ভোট দাঁড়িয়েছে 312। দেশের বাইরে বড় ঘটনা, রাশিয়ার রাজধানী মস্কোয় পারমাণবিক প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা এক শীর্ষ জেনারেল ইগল কিরিলোভকে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়েছে। ইউক্রেন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। দর্শক, এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর কবির হাসান, এবং আছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা যেমনটি বলছিলাম যে রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে হত্যা করা হয়েছে মস্কোতে একেবারে বোমা বিস্ফোরণে, জেনারেল ইগল কিরিলভ, যেটি এখন পর্যন্ত বলা হচ্ছে যুদ্ধের ময়দানের বাইরে এই ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় শীর্ষ পর্যায়ের হত্যাকাণ্ড। পুতিন এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেননি। তিনি সিরিয়া ইস্যুতেও কিন্তু এখনো বক্তব্য দেননি। কিন্তু যেটি ধরে নেওয়া হয় যে সবসময় রাশিয়া পাল্টা একটা হামলা করে থাকে এই ধরনের ঘটনাগুলোতে, কিংবা বড় দেশগুলো আসলে তাই করে থাকে। যেখানে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার একটা প্রস্তুতি চলছে, সেখানে এই ধরনের হামলা এই প্রস্তুতি অর্থাৎ যুদ্ধ বন্ধ করার প্রস্তুতিটিকে কতটা ব্যাহত করবে? ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাচ্ছি। না, দেখুন, এত বড় একজন জেনারেলকে মেরে ফেলা এটা শুধু ইউক্রেনের পক্ষেই একার পক্ষে সম্ভব না। এটার পিছনে আমার মনে হয় আমেরিকা জড়িত। এখন যে আপনি চুপ থাকার কথা বললেন যে পুতিন এত বড় একটা জেনারেল মারা গেল কিছু বলছে না, আমার মনে হয় পুতিন এটাকে সহজভাবে নেবে না। এখন ভুল করেছে আমি মনে করি ইউক্রেনের পক্ষ থেকে অথবা আমেরিকান সবার বিশেষজ্ঞ যারা ওনাকে ইউক্রেনকে পরামর্শ দিচ্ছে, একটা রিস্কই নিল। এখন অ্যাসাসিনেটেড টার্গেটেড অ্যাসাসিনেশন, এখন রাশিয়া এটা করবে, এবং রাশিয়া যদি তাদের মানে এভরিবডি, যেমন ইউক্রেন বলে যে মানে মিলিটারি এবং সিভিল বোথ টার্গেট, এখন ওদেরও কিন্তু গুপ্তচর অথবা ইউক্রেন তো রাশিয়ার অংশ ছিল, ইউক্রেন সম্পর্কে রাশিয়ার নলেজ আমেরিকার চেয়ে বেশি। এই কাজটা ভালো হয়নি আসলে অ্যাসাসিনেশনটা। এটা রাশিয়াকে আরো রাগান্বিত করবে এবং যুদ্ধ বন্ধ হবে, ট্রাম্প করবে সেটা। এখন যে নেগোসিয়েটিং পাওয়ারটা ইউক্রেনের ছিল দর কষাকষির দিক থেকে একটু কমে যাবে বলে আমি মনে করছি। কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে পুতিন চুপ করে আছে, সে একটা পাল্টা আক্রমণ নেবে এবং সম অথবা উপরের লেভেলে কোনো একটা আক্রমণ করবে এবং কাউকে সেও অ্যাসাসিনেট করবে। অর্থাৎ বড় ধরনের কোনো হামলা হতে যাচ্ছে কিংবা বড় ধরনের কোনো ষড়যন্ত্র রাশিয়ার পক্ষ থেকে আসতে পারে। শেখ আল মামুন, আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন। সেটি হলো, যেটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করার একটা উদ্যোগ থাকবে সামনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি দায়িত্ব নিয়ে নেওয়ার পরে, সেটি এই হামলার কারণে ব্যাহত হবে কিনা? কারণ এর আগে তো আমরা দেখেছি আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা করা হয়েছিল, তখনও কিন্তু রাশিয়ার পক্ষ থেকে পাল্টা
প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছিল এবং তারা বলছিল যে যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্র ব্যবহার করা হয় তাহলে সরাসরি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে রাশিয়া সেটিকে দেখে তাদের পারমাণবিক নীতিতেও তারা পরিবর্তন এনেছিল। কিন্তু এখন একটু সুবাতাস বইছে, রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহী বলে জেলেনস্কি জানিয়ে এটি ট্রাম্প বলছিলেন। অন্যদিকে রাশিয়ার দিক থেকেও যদিও হামলা অব্যাহত আছে, কিন্তু তারাও জানে যে হয়তো তাদেরকে আলোচনার টেবিলে বসতে হবে। সেই আলোচনার টেবিলটাকে একটু দূরে সরিয়ে দিল কি এই ধরনের হামলা? Well, thank you. Well, I don't think so. Definitely, this killing is unnecessary. Ebong, it was not required. Igor, he was very experienced, but fact is, the Russia killed so many innocent people. Russia took over, as independent country, Ukraine, Crimea take over course. 20% of the land took over course. They killed so many innocent people. Ebong, আমরা জানি যে বুচাতে যে হত্যাযজ্ঞ হয়েছে এর আগে, it was a, জেনোসাইড হিসেবে অনেকে ডিক্লেয়ার করছে, দে কিল ইনডিসক্রিমিনেটলি। সো আপনি যদি সেগুলো কম্পেয়ার করেন, ইউক্রেন ডিড ভেরি লিটল টু রিয়েলি হার্ম দ্য সিভিলিয়ান অফ দ্য রাশিয়ান পপুলেশন। সো এখানে একটা জেনারেলকে খুব করা হয়েছে, এটা মানে মিলিটারি পার্সপেক্টিভ ইজ নাথিং, the amount of killing the Russia did it. But yes, the time is against the Ukraine right now. We know that America যখনই Trump January 20th power jabe, he's been pushing really hard to really give up the, do not they have to compromise with the land, so they're not getting their land back at the same time. So it's a very difficult situation for Ukraine, but time they have is a month. আমরা কবির হাসান আপনার কাছে দেশের প্রসঙ্গে ফিরতে চাই। আমরা যেটি সূচনায় বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আসলে জয়টা তো নিঃসন্দেহে ভূমিধস একটা বিজয়। তিনি সেনেট, হাউস এবং সবশেষে আজকে ইলেকট্রাল কলেজে 312 ভোট পেয়ে নির্বাচিত হওয়া, বিচার বিভাগের উপরেও তার একক আধিপত্য আছে আমরা জানি। কিন্তু তিনি একটা জায়গায় হোঁচট খাচ্ছেন, নিউ ইয়র্কের আদালতে হাসমানির মামলা। এই মামলাটি বারবার করে তার আইনজীবীদের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে মামলাটি বাতিল করার জন্য। তারা বলছেন যে আগামী 4 বছর প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন, তার কাজ ব্যাহত হবে, নানা কিছু বলছেন। কিন্তু বিচারক হুয়ান মার্শান সেই জায়গায় অনেকটা অটল অবস্থায় আছেন। তিনি মামলাটি কবে নাগাদ, যেহেতু জুরিদের রায় হয়ে গেছে কিন্তু চূড়ান্ত রায়টা তিনি ঘোষণা করেন, শাস্তিটা তিনি ঘোষণা করেননি, কবে নাগাদ করবেন সেটিও বলছেন না, এটি একটা স্থগিত করে রাখছেন। এটি কি ডোনাল্ড ট্রাম্পকে সামনের জন্য কোনো সমস্যা তৈরি করবে, নাকি আসলে এটা তেমন কোনো সমস্যা তৈরি করবে না? আমি মনে করি না। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট, উনি শপথ নেবেন 20 তারিখে, উনি ওনার মতো প্রেসিডেন্সি চালাবেন, কিন্তু এটা আপনার জন্য একটা মোরাল ডিফিট বলবো। এবং আপনি দেখেন যে প্রেক্ষাপটে যে অন্যান্য মামলাগুলো খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে, কিন্তু এটা খারিজ হয়নি কারণ জাজের বক্তব্য ছিল এই ঘটনাগুলো ঘটেছে সে প্রেসিডেন্ট হওয়ার আগে, নট ডিউরিং হিজ টাইম, হিজ ফার্স্ট প্রেসিডেন্সি। দ্যাটস এ ভ্যালিড পয়েন্ট, তাই না? এখন হয়তো যেটা হবে সে বিচার রায় পিছিয়ে দিবে যে ডোনাল্ড ট্রাম্পের টেনিউর শেষ হওয়ার পরে, অথবা এমন হতে পারে যে উনি রায় দিবেন কিন্তু এটা স্থগিত রায়, যে এটা কার্যকরিতা শুরু হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেক্সট পরবর্তী 4 ইয়ার্স এর পরে আর কি। কিন্তু এখানে একটা যে বলতে যাচ্ছি, আমি একটু দ্বিমত পোষণ করছি জুয়েল ভাই আপনার সাথে। এদেশে ইনস্টিটিউশন ওয়ার্ক করে, হ্যাঁ ঠিকই আছে, সুপ্রিম কোর্টের 6-3 মেজরিটি আছে এবং এটা তাদের জন্য একটা বিরাট বিজয়, এটা অনেকদিন ধরে আবার চেষ্টা করছিল। কিন্তু এই দেশের বিচারকরা অন্ধ না, তারা আইন নিয়ে বিচার করে, কোনো দিকে পক্ষপাতিত্ব করে না। আপনি যদি যে ইমিউনিটির কথা বলেন, যে জাজমেন্টটা দিয়েছে, সেই জাজমেন্টের মধ্যে কিন্তু একটা ক্লজ আছে যে সবকিছুই প্রেসিডেন্টের ইমিউন না, তাই না? সে যদি কাউকে হত্যা করে প্রেসিডেন্ট হিসাবে নট উইদিন দিস জুরিসডিকশন, তাহলে হি ইজ লায়াবল। এই ইনস্টিটিউশনের প্রতি আমার একটা ভরসা আছে এবং বিচার বিভাগ সেভাবেই কাজ করে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যতই হম্বিতম্বি করুক, বিকজ অফ ইনস্টিটিউশন, আপনি দেখেন এখানকার যদিও ওদের মেজরিটি আছে সিনেট এবং তার যে পজিটিভ এজেন্ডা, কনজারভেটিভ এজেন্ডাকে ওরা ডেফিনেটলি ওরা সাপোর্ট করে যাবে, কিন্তু ঢালাও ভাবে সবকিছু করবে এটা আমি বিশ্বাস করি না। আপনি দেখেন তার যে পিক গুলো, ক্যাবিনেট পিক গুলো নিয়েও অলরেডি ডেমোক্র্যাট এবং রিপাবলিকানের মধ্যে যারা রুলে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আমেরিকান ভ্যালুজে বিশ্বাস করে, তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বিং এন আলটিমেট বিজনেসম্যান, সে কিন্তু অফেন্সিভে চলে গেছে, তাই না? এখন সে মেসেজিং করছে যাতে তার পিক গুলোকে সে আলটিমেটলি সিনেট কনফার্মেশন দেয়।
কিন্তু আমার মনে হয় না সবগুলো কনফার্মেশন পাবে, কারণ সিনেটে সেখানে তাদের যে সিনেট হিসাবে যে একটা ইনস্টিটিউশন, তাদের যে মানে চেক এবং অ্যাডভাইস যে তাদের রোল, সেই রোলটা ওরা প্লে করে যাবে। কিছুটা ছেড়ে দিবে কিন্তু সবগুলো ছেড়ে দিবে না। এবং একটা বড় প্রমাণ যে অ্যাটর্নি জেনারেল হিসেবে যাকে ইয়ে করা হয়েছিল, Matt Gaetz। আলটিমেটলি সে ব্যাকড আউট। জি। কারণ ওদেরকে বলে দেওয়া হচ্ছে তাকে সে কনফার্মেশন দিবে না। যে 3টা পিক নিয়ে আমার নিজস্ব যেটা আমার একটা হলো যে সিকিউরিটি চিফ, ডিএনআই ন্যাশনাল সিকিউরিটি মানে পুলিশের গাবার্ডের পজিশনটা, তারপরে ডিফেন্স হ্যাকসারের পজিশনটা, তারপরে এফবিআই এর যে ক্যাশ প্যাটেল। ক্যাশ প্যাটেল, এই 3টি জিনিস ওরা ওপেনলি এবং ওপেনলি ওরা মনে হচ্ছে একটা রিভেঞ্জ মিশনে নেমেছে। আমেরিকান জনগণ, আমেরিকান কংগ্রেস আমার মনে হয় না এটাকে ওইভাবে নেবে। আমার মনে হয় 3টা কনফার্মেশন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে 3জনকে আনার জন্য, কারণ সে নিজে কিছুটা রিভেঞ্জ দিতে চাচ্ছে। ওদেরকে যদি আনতে না পারে তার জন্য এটা ডিফিকাল্ট হবে। আপনি খেলা দেখি, আমি 50-50 ধরে রাখছি যারা হবে না, না হলে আমেরিকার জন্য মঙ্গল। কিন্তু যতটা শক্তভাবে অ্যাটর্নি জেনারেল সরে গেছেন, বাকিদের ক্ষেত্রে কিন্তু এতটা, একমাত্র ডিফেন্স সেক্রেটারি ছাড়া অন্যদের ক্ষেত্রে কিন্তু এত জোরালো সমালোচনা এখন আর শোনা যাচ্ছে না। শুরুতে শোনা যাচ্ছিল, কিন্তু এখন কিন্তু সেটা স্থিমিত হয়ে এসেছে এবং তারা কিন্তু রেগুলার তদবির করে যাচ্ছেন। আজকেও তুলসী গ্যাবার্ড এবং আরএফকে জুনিয়র তারা কংগ্রেসম্যানদের সাথে বৈঠক করেছেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হয় এগুলো আসলে আটকাবে? অনেক বিশ্লেষকরা তো বলছেন যে না, একমাত্র অ্যাটর্নি জেনারেল ছাড়া বাকি সবই পাস হয়ে যাবে। একটা নমিনেশন হওয়ার পরে একটা নর্মাল প্রসেস, ওরা কংগ্রেস মানে সিনেটের কাছে যায়, সবার সাথে আলাপ করে, কারণ তারা অনেক সিনেট জানতে চায়, জানেন অ্যাসাইড ফ্রম দি মানে অপটিক্স ফ্রম দি মিডিয়া, তার আসলেই তার মানে ব্যক্তিগত যখন আপনি ইন্টারভিউ করেন তার ভিতরের কথাটা আপনি বুঝতে পারেন। এটা একটা নর্মাল প্রসেস, এবং যেহেতু ওরা অলরেডি টার্গেটেড, তাদের উদ্যোগটা আরো বেশি, তারা প্রত্যেকের সাথে মিট করার চেষ্টা করছে। কারণ চারটা ভোট না হলে কিন্তু ওরা কনফার্ম হতে পারছে না, তাই না? আবার এদিক থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু ওর পিক, সে কিন্তু আবার পজিটিভলি মানে কাউন্টার অ্যাটাকে চলে গেছে। ওরা বলতেছে যে মানে মেসেজটা দিচ্ছে, তোমরা যদি তাকে কনফার্ম না করো প্রাইমারিতে তোমার বিরুদ্ধে একজনকে দাঁড় করিয়ে দিব। তো তাদেরও ভয় আছে, তারাও কিন্তু সব ক্যালকুলেশন করছে। কিন্তু একটা জায়গায় আমি মনে করি আমেরিকান মানে ইনস্টিটিউশন কেন কাজ করছে, প্রত্যেকটা লোকই কিন্তু যোগ্য লোক এখানে। আপনার তো একটা মতামত থাকতেই পারে, আপনি এক্সট্রিম হতে পারেন, কিন্তু যখন রোলের ব্যাপার আসে ডেফিনেটলি আপনি ওটাকে বাইপাস করে না সাধারণত। অ্যাটলিস্ট আমি 40 ইয়ার্স প্লাস ইয়ার ধরে আমেরিকা আছি, এবং ডোনাল্ড ট্রাম্পকে আপনি যতটা মনে করছেন যে হম্বিতম্বি করছে, প্রেসিডেন্ট হওয়ার পরে দেখবেন দিস টার্ম উইল বি মাচ ডিফারেন্ট দ্যান দি লাস্ট টার্ম। তার লাস্ট টার্ম থেকে অনেক কিছু সে শিখেছে, অনেকেই তার প্রথম থেকে তার বিরোধী ছিল, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো, কিন্তু সেই প্রথম টার্মে অনেক কিছু শিখেছে। দেখবেন তার আচরণ যাই বলুক না কেন অনেক ডিফারেন্ট হবে, অনেক কনস্ট্রাকটিভ হবে, আমি বিশ্বাস করি। ইতিবাচক ভাবে পরিবর্তন আসবে বলে আপনি মনে করছেন? ইতিবাচক ভাবে পরিবর্তন আসবে, নট নেতিবাচক ভাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সে রিভেঞ্জ নেবে, এবং এই জন্য লোকগুলোকে তার দরকার। শেখাল মামুন, আপনার কাছেও জানবো এই বিষয়টা যে ডোনাল্ড ট্রাম্প, দুটোই নিউ ইয়র্ক সিটির ঘটনা, একেবারে আপনার সিটির ঘটনা। একটি হলো ডোনাল্ড ট্রাম্পের হাঁসপানি মামলা, অন্যদিকে আরেকটি প্রসঙ্গ হলো নিউ ইয়র্ক সিটি মেয়র, তার বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার অ্যাটর্নিরা আজকে আদালতকে অনুরোধ জানিয়েছিল তার ঘুষের মামলাটা প্রত্যাহার করার জন্য, কিন্তু আদালত সেটিও সাফ জানিয়ে দিয়েছে যে এটি সম্ভব নয়। একটা রিপাবলিকান প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক মেয়র, দুজনের মধ্যে আবার একটা খুব চমৎকার আন্ডারস্ট্যান্ডিং এখন তৈরি হচ্ছে। বলা হচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা ঘোষণা করবেন মেয়রকে, এবং মেয়র তাকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণাও দিয়েছেন। মেয়রের এই অবস্থান এবং ডোনাল্ড ট্রাম্পের দুটো অবস্থান, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? Well, first of all, Donald Trump is an state litigation. State litigation সে হেরে গেছে, তাই না? তাকে ক্রাইম, তাকে জুরোর আনলাইক সবাই তাকে এগেইনস্টে তাকে ক্রাইম হিসাবে সাব্যস্ত করছে, এবং সেখানে অবশ্যই ফেডারেল গভর্নমেন্ট বা অ্যাটর্নি জেনারেল, ইউএস অ্যাটর্নি জেনারেল কিছুই করার নেই কিন্তু এখানে সার্কিট কোর্টের মাধ্যমে তাকে কিছু করবে। সো যেহেতু এটা করার কোনো রাইট তার নেই, সেখানে কিন্তু সে যতই করুক না কেন, সেখানে কিন্তু তাকে হি হ্যাজ টু পে দ্য মানি, হি হ্যাজ টু পে দ্য প্রাইস। আর আপনি পরে যেটা বলতেছেন, আমাদের এরিকা আদামস, আমাদের মেয়র যে ব্রাইব নিছে ফরেন গভর্নমেন্টের কাছ থেকে, এটা যদি ফেডারেল কেস হয়, এটা তো ফেডারেল কেস, এফবিআই তাকে ইনভেস্টিগেশন করছে, এবং সেটা এগেইনস্ট যদি হয় ইন দ্য লং রান, ইভেন দো এরিক অ্যাডামস যদি দোষী সাব্যস্ত হয় এবং গিলটি হয় এবং তাকে যদি পানিশমেন্ট, তখন কিন্তু অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে, ইউএস অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে যদি ট্রাম্প বলে যে নো হোয়াট লেট হিম গো, এবং যদি সেটাও না করতে পারে, দেন হি কুড
really let him go, তখন তাকে ফরগিভ করে দিতে পারে, মাফ করে দিতে পারে, তখন কিন্তু দ্যাটস পসিবল। এবং সে যদি, আমরা এটাও শুনতেছি যে এরিক আদামস সেটা প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির প্রোগ্রেসিভ উইং এর সাপোর্টে কিন্তু সে ইলেক্টেড হয়েছে। এখন সে যদি রিপাবলিকান পার্টিতে সুইচ করে, দেন হি ইজ গোনা হ্যাভ ডেফিনেটলি ডিজাস্টার। বাট স্টিল, যেহেতু সে ট্রাম্পের পক্ষে অনেক সফট কথাবার্তা বলতেছে রিসেন্টলি, ট্রাম্প হয়তো তাকে মাফ করে দিতে পারে। সো এটা ইজ পসিবল, কিন্তু ট্রাম্প নিজেকে মাফ করতে পারবে না, যেহেতু এটা একটা স্টেট লিটিগেশন। একেবারে চমৎকার বিশ্লেষণ আপনাদের দুজনেই। আমি একটু পরে যে প্রসঙ্গটা যেতে চাই ডক্টর কবির হাসান, সেটা হলো যে ডেমোক্র্যাটদের তাদের হাউস ওভারসাইট কমিটি, সেই নির্বাচনটি হয়েছে এবং সেইখানে ওকাসিয়া কর্টেস অর্থাৎ নিউ ইয়র্কের কংগ্রেসম্যান, তার পরিবর্তে নির্বাচিত হয়েছেন রিপ্রেজেন্টেটিভ গ্যারি কনলি। এই কমিটি, এইটির প্রভাব আসলে কতটা থাকে, এটি কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই কমিটি তো সবকিছুই মানে সরকারের কার্যকলাপ তাদের একটা হাত থাকে, মানে কংগ্রেসের তরফ থেকে, লোয়ার হাউস থেকে আর কি। আমার মনে হয় এটা যোগ্যতার ভিত্তিতেই, কারণ যেভাবে ওদেরকে এখন ট্যাকেল দিতে হবে, কারণ সাধারণত তিনটা জিনিস একসাথে, প্রথম ওবামা অ্যাডমিনিস্ট্রেশনে তিনটাই একসাথে ছিল, তারপরে ওবামা কিন্তু লুজ করে, মানে সেকেন্ড টার্ম, মানে দুই বছর পরে। আমার প্রেডিকশন হলো এই যে ভূমিধ্বস বিজয়টা কিন্তু সবকিছু মিলিয়ে 2 বছর পরে কিন্তু আবার ইলেকশন হবে। ইলেকশনে দেখবেন যে রিপাবলিকানরা তাদের হাউস অথবা সিনেট পুরোটাই ধরে রাখতে পারবে না, এটা হলো আমার প্রেডিকশন। এখন এই যে 2 বছর যে কংগ্রেসকে চালানো, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট একটা ওভারসাইট কমিটি, এখানে একজন সিনিয়র লোক যারা মানে অনেকদিন ধরে আছেন, যারা এই সমস্ত মেকানিজম ভালো বুঝেন, কারণ এই অস্তিত্ব এখনো ইয়াং, তাই না? এখনো সে কিন্তু সে মানে ইমোশনাল, তাই না? তার মাথায় কাজ করে, কিন্তু সবসময় ব্যালেন্স রেখে। আমার মনে হয় আর এটা তো জোর করে করেনি, তাদের মধ্যে তাদের কনফারেন্স আছে, এখানে ইলেকশন হয়েছে, ইলেকশনে জিতেছে। আমার মনে হয় ঠিক হয়েছে। আবার দেখবেন সাথে সাথে অন্যান্য জায়গায় যারা সিজন লোক ছিল তার কিন্তু আবার জিতে এসেছে, তাই না? তা আমার মনে হয় এটা কোনো মানে এইটা খর্ব করে না। আপনি জানেন যে আগে যখন জিতেছিল এওসিরা যারা এসেছিল, তখন কিন্তু তরুণদের বিজয়, তাই না? তখন তরুণরাই মানে সামনে ফ্রন্ট সিটে এসেছে। এখন দে হ্যাভ টু টেক এ ব্যাক সিট, এবং যে আসলে রিপাবলিকানকে টেক্কা দিতে পারবে সেই ধরনের লোকজন না। আমার মনে হয় এটা ভালোই হচ্ছে। অর্থাৎ প্রবীণ অভিজ্ঞ 74 বছর বয়স, তার দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসম্যান হিসেবে আছেন, সেই কারণে তাকে হয়তো বেছে নেওয়া হয়েছে। ইয়েস। জি, শেকাল মামুন, আপনার কাছে শুনবো যে ওকাসিয়া কি শুধুমাত্র তরুণ হওয়ার কারণেই হেরে গেলেন? ন্যান্সি পেলোসি তাকে একেবারে তার বিরুদ্ধাচরণ করছিলেন এই বিষয়টি নিয়ে, এবং অনেকে মনে করছেন যে তিনি আসলে গাজাপন্থী, কিন্তু বা তিনি যুদ্ধবিরতির পক্ষে খুব সোচ্চার ছিলেন। তিনি জামাল বোমানকে তো আমরা জানি হারিয়ে দেওয়া হয়েছে, তো সেই কারণে কি তিনি এই জায়গাটা ডেমোক্রেটিক দলের মধ্যে পেলেন না, এমন কিছু মনে হয় আপনার কাছে? Well, to govern any party, you have to come in the center. আপনি যেটা বলছেন, definitely there is definitely some কিছু আছে এর ভিতরে নিশ্চয়ই, বিকজ ওকাসিয়া উই নো দ্যাট এক্সট্রিমলি প্রোগ্রেসিভ উইং এর থেকে সে ইলেক্টেড হয়েছে, এবং শি ডাজন্ট কেয়ার হোয়াট এভার শি ফিল রাইট। বাট আলটিমেটলি যখনই গভর্ন করতে হয় আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে, তখন সেন্টারে আসতে হয়। তো এখানে যেখানে ভার্জিনিয়ার রিপ্রেজেন্টেটিভ যেটা যাকে সিলেক্ট করেছে, হি ইজ দ্য জেন্টলম্যান ইজ রিয়েলি old এবং বিন থ্রু দ্য সিস্টেম ফর এ লং টাইম। ওকাসিয়া যেটা ভাবতেছিল হয়তো জেরি ন্যাডলার ইউজ অ্যানাদার সিনিয়র পারসন, তাকে যেমন নক আউট করে দিল আপনার ক্যালিফোর্নিয়ার নতুন কংগ্রেসম্যান, তো সেটা ভাবতেছিল। কিন্তু AOC স্টিল very young, she is very fresh, even though she has a very good point, and she has still a lot of time in the future to টেক ওভার। অনেক আরো কমিটি আছে, অনেক কিছুতে অ্যাক্টিভিটিস ডেমোক্রেটিক পার্টিতে সে আরো ইনভলভ থাকবে, এবং প্রিভিয়াস ছিল আমরা দেখছি। সো আই থিঙ্ক হোয়াট এভার হ্যাপেন ইজ রাইট ফর দ্য পার্টি। তার কারণ টু স্টপ দ্য রিপাবলিকান পার্টি ট্রাইফেক্টা যেভাবে আসতেছে, উই হ্যাভ টু রিয়েলি হ্যাভ সাম মেকানিজম, সাম ওয়ে টু স্লো দেম ডাউন। সো এই স্লো ডাউন করার জন্য ফার্স্ট 2 years ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং সেভাবে ডেমোক্রেটিক পার্টি দে গোনা মিট টুমরো উইথ দেয়ার ডোনার্স এগেইন টু ফাইন্ড এ ওয়ে টু স্টপ দেয়ার ফ্লো। আর আরেকটা কথা এখানে বলতে হয় যে যদিও রিপাবলিকান পার্টি ট্রাইফেক্টা আছে, তাদের কিন্তু কংগ্রেশনাল দে ডোন্ট হ্যাভ এনি only few congressional extras যারা আছে, মেম্বার আছে এখানে, কিন্তু দে আর নট দ্যাট কাইন্ড অফ সুপিরিয়র মেজরিটি যেমন প্রিভিয়াসলি ছিল 20-30-40টা কংগ্রেসে তারা অনেক আগায় ছিল, কিন্তু এটা কিন্তু দিস ইজ নট দ্য টাইম। সো রিপাবলিকান পার্টি হ্যাজ টু রিয়েলি ওয়ার্ক উইথ দ্য
ডেমোক্রেটিক পার্টি, যেটা আমরা প্রিভিয়াসলি দেখছি যে অনেক বিল পাশ করার সময় কিন্তু তাকে জেফরির সঙ্গে নেগোশিয়েট করতে হয়েছে। সো hopefully even this trifecta আমার মনে হয় না যে it's going to be that big, you know, so যেটা হয়েছে it is fine, it's good. ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি থেকে ফিরে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। দর্শক যারা দেখছেন তারা আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছি আমি সাঞ্চুল, এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। দর্শক যারা সঙ্গে আছেন তাদেরও স্বাগত জানাচ্ছি, এবং যেটি নিয়ে কথা বলতে চাই সেটি হলো বাংলাদেশে কেয়ারটেকার সরকার থাকছে, যেটি হাইকোর্ট রায় দিয়েছে আজকে। তারা রিটের প্রেক্ষিতে যে ঘোষণাটি দিয়েছে সেটি হলো যে এর আগে যে পঞ্চদশ সংশোধনী করে কেয়ারটেকার সরকারকে বাতিল করা হয়েছিল সেটি আবারও ফিরে এসেছে। তবে উল্লেখযোগ্য একটি বিষয় হলো জাতির জনক এবং ৭ই মার্চের ভাষণ বিষয়ে হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তারা বলছে রাজনৈতিক সরকার পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা সংসদে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে। ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাই, কেয়ারটেকার সরকার কে বিলুপ্ত করা, অনেকে বলছেন বাংলাদেশে গত ১৫-১৬ বছর ধরে যে অপশাসন চলেছে সেটির মূল ভিত্তি ছিল এই কেয়ারটেকার সরকারকে বাতিল করে একটি ভুয়া নির্বাচন কিংবা একটি সঠিক নির্বাচন না হওয়া, এবং এটিকে ফিরে আসাকে সবাই স্বাগত জানাচ্ছে। হাইকোর্টের এই রায় নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি। এটাকে চমৎকার যুগান্তকারী রায় হয়েছে, এবং আমি পুরোটা পড়িনি, কিন্তু যে নিউজ বিটে যেটা আমি দেখেছি যে ত্রয়োদশ যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল এবং এটাকে পঞ্চদশ ইয়াতে ইভেন খায়রুল হকের যে শর্ট ইয়াতে ছিল যারা দুইটা ইলেকশন হতে পারে, এবং যারা এমিরাস কিউরি যারা মানে কোর্টের বন্ধু আর কি, তার অধিকাংশ বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার মানে সংবিধান সাংঘর্ষিক না। কিন্তু তখন কোর্টের উপরে আওয়ামী লীগের প্রভাব ছিল, কোর্টও এটাকে চেঞ্জ করেছে। নট অনলি দ্যাট, অফকোর্স মেজরিটি সুপার মেজরিটি ছিল পার্লামেন্টে, তারা আবার পঞ্চদশ মানে সংশোধন কেয়ারটেকার গভর্নমেন্টকে, শুধু তাইটা না, এছাড়া আর ৫৪টা বিভিন্ন ধরনের সংশোধন এনেছে, যেটার মধ্যে জাতির জনক আছে, তারপরে আছে যে ৭ই মার্চের ভাষণ। তো আমার মানে তারা বিজ্ঞ বিচারক ইন সেন্স, আমি বললাম যে যেটা পলিটিক্যাল নেচার ওটাতে ওরা হাত দেয়নি, কিন্তু যেটা হলো সাংবিধানিক প্রশ্নে ওরা হাত দিয়েছে। বলে যে সংবিধানের স্তম্ভ হচ্ছে গণতন্ত্র, যে জিনিস গণতন্ত্রকে হত্যা করে, তার তো প্রমাণ হয়েছে ৩টাতে, সেই জায়গাটায় লক্ষ্যটা থাকা বন্ধ করে দিতে হবে। নট অনলি দ্যাট, এটার মধ্যে আরো অনেক কিছু আছে, যেমন সরকার চাইলে একটা অল্টারনেটিভ কোর্ট সিস্টেম তৈরি করতে পারবে, সেটা ওরা বাদ দিয়েছে। কারণ ৩টা যে স্তম্ভ এবং চতুর্থ স্তম্ভ যে মানে নিউজ মিডিয়া, ৩টা স্তম্ভের যে শক্তির ভারসাম্যটাকে ওরা তুলে ধরেছে। ফ্যান্টাস্টিক, গণভোটের ইয়াটা ফেরত নিয়ে এসেছে। যেমন ধরেন এখন ইচ্ছা করলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা গণভোট দিতে পারে, তাদের লেজিটিমেসি নিয়ে আসতে পারে, কিন্তু ওরা লেজিটিমেসি নিয়ে আসছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে। তো এই জাতীয় ক্রান্তিকালে যখন একটা বিরাট ইস্যু আসে তখন এটা গণভোটে দেওয়া, যেমন পার্লামেন্ট শুড ইজ নট গুড এনাফ, এখন তো পার্লামেন্ট পাস করতে পারে সুপার মেজরিটির কারণে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে এটা গণভোটে দেওয়া দরকার। এইটাই বিভিন্ন দেশের নিয়ম। যদি ফান্ডামেন্টাল একটা চেঞ্জ আপনি আনতে যাবেন, শুধুমাত্র ওই সংসদ এটাকে চেঞ্জ করে দেবে, কিন্তু ঘটনাচক্রে হয়তো সংসদ সুপার মেজরিটি আছে, কিন্তু নেক্সট সংসদে সুপার মেজরিটি থাকবে না, কিন্তু যে জিনিসটা আপনি আনতে চাচ্ছেন সেই জিনিসটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাচ্ছে, সংবিধানের অংশ হয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক দুইটা রায় হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অনেকেই বলে, আমিও বলি, এটা ফিরে আসছে, কিন্তু এখনো আরেকটা ল্যাগ বাকি আছে, আপনি জানেন। এটা কিন্তু সুপ্রিম কোর্ট মানে এখন ওদেরকে ওদেরও কিন্তু রায় দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার মানে সংবিধান সাংঘর্ষিক। এটার একটা এপিল আছে, এপিলের শুনানি হবে। ওইটা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ফর্মালি বলতে পারছি না ইটস আউট। এখন আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনি বলছিলেন যে এর আগে বিগত সরকার যখন এই রায়টি এনেছিল আদালত থেকে, তখন আসলে বিচার ব্যবস্থা উপরে সরকারের প্রভাব ছিল। নিঃসন্দেহে সেটি এখনো আছে, এবং বাংলাদেশের অবস্থাটাই আসলে এমন যে যে সরকার থাকে বিচার বিভাগ নামে স্বাধীন, কিন্তু তাদের উপর প্রভাবটা থাকে। কিন্তু যে প্রশ্নটি চলে আসছে যে এক আদালত এটি বাতিল করলো, তার অবশ্য বিচারপতি খায়রুল হকের আদালত পুরোপুরি বাতিল করেনি, তারা আরো 2বার রাখা যেতে পারে বলে সুপারিশও করেছিল, সরকার সেটি শুনেনি।
কিন্তু যে প্রশ্নটি সেটা হলো আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি কি তাহলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে নাকি সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারই করবে? আমার মনে হয় এটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে হবে। আপনি জানেন যে 16 তারিখে সে বক্তৃতা দিয়েছেন। আমার যে রিডিং যেটা 2026 আগে কিন্তু আর ইলেকশন হচ্ছে না, তার মানে সরকার আরো 2 বছর থাকবে। এই 2 বছরের মধ্যে তো এই যে রায় আসবে, তত্ত্বাবধায়ক সরকার আবার সুপ্রতিষ্ঠিত হবে, তখন হয়তো গণভোটের করতে পারে, অথবা ইচ্ছা করলে যে অন্তর্বর্তী সরকারকেই অন্য সব পার্টি মিলে, কারণ এটা তো সবার সমান মানে এগ্রিমেন্টের মাধ্যমে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারটা সবার এগ্রিমেন্টের মধ্যে হতে হবে। তারপর ইউ লেট ইট গো, ইউ রান দি ইলেকশন, কারণ তারা তত্ত্বাবধায়ক ভোট পে করতে পারে। এটা আমি মনে করি যে এটা মোস্ট লাইকলি 90% চান্স এই সরকারকে ওরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে স্বীকার করে নেবে এবং ওরা ইলেকশন চালু করবে। আরেকটা ব্যাপার অ্যাড হয়েছে যে আমাদের যে ইভিএম নিয়ে যে পলিটিক্স হতো, টাকা পয়সা খরচ হতো, আপনি জানেন, এবং এটা তো বলে দিচ্ছে ইলেকশন কমিশনার যে এবার ভোট হবে ব্যালটে, নট ইভিএম এ। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ ইভিএম নিয়ে যারা যারা মানে ডেটা সায়েন্সের লোক, এটাতে কারচুপির অনেক মানে মানে লোক ছিল। আমি কুমিল্লা শহরের ছেলে, কুমিল্লা শহরে যে ইলেকশনটা হলো, যে মানে মেয়র ইলেকশন, এটা ইচ্ছা করে মানে দেখলো যে ইলেকশন ওদের পক্ষে আসতেছে না, বন্ধ করে 2 ঘন্টা বন্ধ করে তারপর কারসাজি করে ইভিএম এর মাধ্যমে ইলেকশন রেজাল্ট চেঞ্জ করে দিয়েছে। এইটা বন্ধ হওয়া দরকার, কারণ ইলেকশন শুধু হলেই হবে না, ইলেকশন কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে, অ্যাকসেপ্টেবল হতে হবে। 24, 18 বা 14 কেন লোকজন বলে, কারণ এটা বিশ্বাসযোগ্য ইলেকশন ছিল না। আমি যদি মানে তত্ত্বাবধায়ক সরকারের একটা হিস্ট্রি আছে, 4টা ইলেকশন মোটামুটি কিন্তু ফেয়ারই হয়েছে, 10% হতে এদিক ওদিক 90% ফেয়ার হয়েছে। কিন্তু এই আওয়ামী লীগ আমলের বা দলীয় সরকারের আমলে যে 3টা লাস্ট ইলেকশন, এগুলো তো ইলেকশনই হয়নি। আমাদের ভোটাধিকার মানুষ যখন দিতে না পারে, আপনি বাক স্বাধীনতার কথা বলেন, দ্যাট অলসো পার্ট অফ দি কনস্টিটিউশন, তাই না? আমি পুরো জাজমেন্ট, আমি আইনের ছাত্র না, কিন্তু যতটা আমি পড়েছি পত্রিকায় আপনাকে আসার আগে, ফ্যান্টাস্টিক, মানে আসলে বুদ্ধিমানের মতো ওরা জাজমেন্ট দিয়েছে। শেখ আল মামুন, আপনার বিশ্লেষণ শুনবো এবং একই সঙ্গে আপনার কাছে পরবর্তীতে যে বিষয়টি জানতে চাইবো, যেটি ডক্টর কবির হাসান বলছিলেন যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছিলেন যে 2026-এর মাঝামাঝি পর্যায়ে নির্বাচনটা হতে পারে। এবং আজকে তার প্রেস সচিব তিনিও কিন্তু শফিকুল আলম, তিনিও বলছিলেন যে 2026-এর জুন মাসের মধ্যে এটি হতে পারে, 2025-এর ডিসেম্বরে হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনার বলছেন যে যখনই সরকার বলবে তখনই আমরা নির্বাচন দিতে প্রস্তুত। যদিও প্রেস সচিব বলছিল যে এটি সরকারের বিষয় নয়, এটি নির্বাচন কমিশন করবে। ভোটটা আসলে এই যে 1.5 বছর আরো বাকি আছে কিংবা 1 বছর বাকি আছে, অনেক রাজনৈতিক দলের আসলে তর সইছে না। তারা বলছে এত সংস্কার দরকার নেই, সংস্কার রাজনৈতিক দলগুলো করবে, আপনারা ভোট দেন। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের জন্য কতটা সময় নেওয়া দরকার? নির্বাচনের জন্য ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনের জন্য উই নিড দ্য সেফটি এন্ড সিকিউরিটি, এবং সেফটি এন্ড সিকিউরিটি ডেফিনেটলি যেখানে এখন যেটা দেখতেছি, তাই না, যে আর্মি ইজ বিহাইন্ড দেম। সো আর্মি যদি মেক শিওর করে যে প্রত্যেকটা ভোটার সেন্টারে পিপল কুড কাম ফ্রি এন্ড ফেয়ারলি, তারা এসে যাকে ইচ্ছা তাকে ভোট দিল, দেন vote could be, it's not going to be difficult. But the সংস্কারের কথা বলা হচ্ছে বারবার, হ্যাঁ, যেটা আমরা জানি যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটাকে উইথড্র করা হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়। বাট বাংলাদেশের প্রসপেক্টিভে যেটা, এখানে আমাদের করাপশন ইজ সো ইজি টু ডু, লাইক তারা রাতের অন্ধকারে ভোট দেওয়া যায়, যে পার্টি পাওয়ার থাকে কেন, দে অ্যাবিউজ দ্যাট সিস্টেম। সো আমাদের অবশ্যই একটা স্ট্রং কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে হবে, এবং কনস্টিটিউশনে থাকতে হবে যাতে এনি গভর্নমেন্ট কাম ইনটু দ্য পাওয়ার, দে হ্যাভ টু গিভ আপ দেয়ার পাওয়ার and somebody will come and run the election. Once the election is over, that's it, they will come to the power. এটা যদিও কোনো civilized বা ডেভেলপ কান্ট্রিতে এগুলো হয় না, কিন্তু বাংলাদেশের জন্য that's the right thing. Otherwise আমরা দেখতেছি যে without the proper democracy, ultimately who is the loser? আমাদের general public loser. Corruption is going like a severely. So প্রত্যেকটা পার্লামেন্টারি সিটে যেখানে দেখতেছেন they are the government, they do whatever they want. So people do not really enjoy the freedom. আমরা যেটার কথা বলছি, আমাদের ইন্ডিপেন্ডেন্স গতকালকে 16 ডিসেম্বর গেল, it's not independence about only having the country. You have to enjoy the country could offer. সেটা কিন্তু কখনোই সম্ভব হয়নি। আমরা দেখছি যে 2-একটা টাইম ছাড়া বাংলাদেশের লোকজন এখানে 50 years প্লাস হয়ে গেল, এখনো বাংলাদেশের লোকজন স্টিল দে সাফারিং, দে আর পুয়ার, দে আর লিটারেসির দিকে বলেন, লাইফ অনেক দিকেই অনেক পিছনে আছে। বাংলাদেশ আরো সামনে যাওয়ার দরকার ছিল, and only way we could move forward through the proper democracy. So definitely যেটা High Court যেটা decision is definitely good, but I don't think 26
2026 June. I mean, they don't have to wait that far. They could, complete the election by the end of next year or sometimes next year. But সংস্কার কথা যেটা বলতেছেন আর 7 মার্চের ভাষণ, look, আমরা সারা পৃথিবীর থেকে যদি তাকাই, সিগনিফিকেন্ট ডে গুলোকে, আমেরিকার মতো জায়গাতে অনেক কিছু, অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু দে স্টিল রেসপেক্ট এখানকার যে সিভিল ওয়ার আছে, সেগুলো people still talk about this. We have to preserve this. Otherwise, we're going to lose their identity. Somebody's going to come to power tomorrow and say, you know what, who is that guy? It doesn't represent us, because this is part of our history. We have to keep this and we have to safeguard it, no matter who is coming to in power. Doesn't matter it's Aam League or BNP or some other party. This is our history. We cannot really deny that. এবং যেটি আপনাকে বলছিলাম, অর্থাৎ ইতিহাসে যারা যেই জায়গায় থাকা দরকার তাদেরকে সেই জায়গাটা দিতে হবে এই কারণে যে আজকে যারা কাজ করছেন তারাও কিন্তু একসময় ইতিহাস হবেন, তারাও তখন তাদের নিজেদের যোগ্য মূল্যায়নটা পাবেন না। তবে অবশ্যই ইতিহাসকে কোনো দলীয় ব্যক্তি কিংবা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখে একেবারে নিজেদের হাতে নিয়ে গেলে অনেক সময় বিতর্ক তৈরি হয়, যেটি এখন বাংলাদেশে তৈরি হচ্ছে অনেক জায়গায়। ডক্টর কবির হাসান, আপনার কাছে এই প্রসঙ্গে জানবো যে নির্বাচনের সময় যেটি বলা হচ্ছে যে 2026 জুন মাসের মধ্যে তারা নির্বাচন দেবেন, কিন্তু কোন জায়গায় কোথাও এই ধরনের এক ধরনের আভাস পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে আসলে সামনের দিনগুলোতে যারা এখন দায়িত্বে আছেন তারা কি নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন, তারা কি নির্বাচন সুষ্ঠুভাবে দেবেন, নাকি তাদের নিজস্ব কোনো এজেন্ডা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন? নানা কাজেই অনেকে এই আশঙ্কাটা প্রকাশ করছে। আপনার কাছে কি কখনো এই ধরনের আশঙ্কা এসেছে? না, আমার কাছে সত্যি বলতে আসেনি। আমি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করি। উনি আসলে দেশপ্রেমী, উনি দেশের সব মানুষের মঙ্গল চান। যে ইলেকশনের ব্যাপারটা, যে আমার বন্ধু যেটা বললেন, আসলে ইলেকশন যে কমিশনার বললেন যে চাইলে এখন আসলে চাইলে পারবেন না, আসলে আমাদের ভোটার লিস্ট হালনাগাদ করতে হবে। গত 15 বছরে যারা ভোট দিতে পারেনি, যে অনেক নতুন ভোটার এসেছেন, ভোটার হালনাগাদ করতে অনেক সময় লাগে, নাম্বার 1। নাম্বার 2, যেটা মেকানিক্স এর কথা বললেন, এই জিনিসটা তো সব পার্টি বলেছিল এবং আওয়ামী লীগের আমলেও বলেছিল যে ইলেকশনের সময় যে আর্মিকে মাঠে নামাতে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে, যাতে প্রত্যেকটা ভোট কেন্দ্র যেতে পারে, দেখতে পারে যে কেন রাতের ভোট দিনে বা এই যে ইরেগুলার না হয়। এটা কিন্তু আওয়ামী লীগ সরকার করেনি, তাই না? তো যে জিনিসটা, যেটা আমরা ভারতের উদাহরণ, যেটা ভারতে নির্বাচন কমিশন খুব শক্তিশালী, এবং মোদী গভর্নমেন্ট এসে আগে কিন্তু 1% নির্বাচন কমিশন ছিল, ওটাকে 3 মেম্বার বানিয়েছে যাতে খবর করা যায় বলে। কিন্তু এখনো নির্বাচন কমিশনের আন্ডারে সবকিছু চলে যায়, এবং যে গভর্নমেন্ট থাকে সে আসলেই একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার এসে কাজ করে, সাইন ছাড়া আর কিছুই করে না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো এটা, কারণ পুরো গোষ্ঠীতন্ত্র, শৈল শাসন বা যে একসাথে সবাই জড়িত, সবাই নিজের পদ রক্ষা করার জন্য আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। আপনি জানেন যে আওয়ামী লীগের 2041 পর্যন্ত ওদের একটা রূপকল্প ছিল, তার মানে আরো 4-5টা ইলেকশন ওদের করতে হইতো, তাই না, ইন অর্ডার টু মেক ইট দ্য নাম্বার 1 কান্ট্রি। বাট ইন দি প্রসেস ওরা নিজেরাই দুর্নীতির সাথে জড়িয়ে গেছে, যেহেতু মানুষের কথা বলার কোনো রাইট নাই। ইভেন টিভিএমএ কিন্তু এখনো না, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছি, যে শেখ হাসিনা থাকার সময় কিন্তু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতাম না, বলে না হতো পুজোটা সময় 90%, আপনি পড়ে এসেছেন, 90% কথা আমরা আমেরিকা নিয়ে বলতাম। এখন আমাদের 90% কথাই আমরা বাংলাদেশে বলতে পারি। এই যে স্বাধীনতাটা, এটা কিন্তু আমাদের যারা বাইরে আছি তারাও তো একটা রোল প্লে করি। আমরা তো দেশের জন্য কাঁদি, আমরা কিছু একটা হলে আমরা জানতে চাই, এবং এখনো আমাদের আত্মীয় স্বজন, বাপ মা ওখানে আছেন অথবা মাটির তলে আছেন, আমরা কবর জিয়ারত করছি। সেই রুট আমাদের জেনারেশন কিন্তু এখনো আছে। আমাদের ছেলেমেয়েদের কথা জানি না, কারণ তার নিউ জেনারেশন। তাহলে অনেকগুলো কাজ বাকি আছে। আরেকটা কথা আমি বলতে চাই যে এই অনেকেই, আমার ধারণা হলো, আপনি জানেন বাংলাদেশে যদি আপনি রাষ্ট্রগুলো যান, আওয়ামী লীগের যে রোলটা প্লে করতো চাঁদাবাজি, এটা কিন্তু বিএনপির অনেকেই এটা দখল করে নিচ্ছে, তাই না? তো এই আর্মির কাছে কিন্তু, আর্মিকে এখন নেসেসারি পাওয়ার দিয়ে রেখেছে, আর্মির কাছে কিন্তু সব খবর আছে, কারা চাঁদাবাজ, কারা মাস্তান। আপনি বিএনপি ভয় পাচ্ছে যদি বেশি দিন প্রলম্বিত করে, সংস্কার তো করতেই হবে। সংস্কার কিন্তু রাজনৈতিক সরকারের পক্ষে যত করা সোজা, যত কঠিন, এই সরকারের জন্য কিন্তু তত বেশি সোজা, তাই না? কারণ তাদের জবাবদিহি নাই, তারা বিশেষজ্ঞ এসে বিভিন্ন ব্যাপারে সংস্কার করে যাচ্ছেন, যেহেতু সব সংস্কার তাদের পক্ষে করা সম্ভব না। যেগুলো এসেনশিয়াল, সাংবিধানিক সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, ভোটার সংস্কার, এইগুলো যদি না করে, তাহলে নির্বাচন মানে
স্বচ্ছ হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এই কাজগুলো করতে দেওয়া উচিত। এবং বিএনপি হয়তো ভয় পাচ্ছে, আমি বিএনপি অ্যাডভাইজার হলে বলতাম যে এগুলো তাদের করতে দাও, এটা তোমাদের জন্য ভালো হবে। ইলেকশন হলে লোকজন ভোট দেবে, তাদের ভয়টা এটা যে তাদের মাস্তান গুলো আবার ইয়াতে চলে যাবে, তাদের ইলেকশন কে করবে। মাস্তানের যোগ বন্ধ করতে হবে, টাকা পেশি শক্তির খেলা বন্ধ করতে হবে, কালামানি টাকা বন্ধ করতে হবে। এগুলো করার জন্য আমি সবাই আমাদেরকে এবং ছাত্র জনতা যারা বিপ্লব করেছে মোহাম্মদ ইউনূসের পিছনে দাঁড়ানো, ইয়েস মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইজার সবাই ভালো, আমি নিজেও ক্রিটিসাইজ করি, তাদেরকে রিপ্লেস করতে হবে, যারা যোগ্য লোক আনতে হবে। কিন্তু মোহাম্মদ ইউনূস ইজ এ স্তম্ভ, তাকে নিয়ে আমরা আগে যেতে পারি। একটা ভাই বললেন একটা আমাদের হিস্ট্রিকে অস্বীকার করা যাবে না, কিন্তু আমরা হিস্ট্রিকে যে দল এসেছি সেইভাবে আমরা হিস্ট্রিকে আমরা দেখেছি। মানে বদরুদ্দিন উমরের যে কথা আপনি দেখেন, উনি বলেছেন 90% স্বাধীনতার হিস্ট্রি ঠিকভাবে লেখা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে অবদান ছিল এবং স্বীকার করতে হবে, জিয়াউর রহমান যে অবদান স্বীকার করতে হবে, আমাদের আরো অনেক নেতা আছে। ইতিহাসে যার যে জায়গা তাকে সেই জায়গাটি দিতে হবে। এবং আপনি যে কথাটি বলেছিলেন যে বাংলাদেশ সম্পর্কে আলোচনার বিষয়টি, সেটি আমরা একটু বলি। সেটি এখানে হলো যে বাংলাদেশে নিঃসন্দেহে আপনার সঙ্গে একমত যে এখন মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশ বিষয়ে আগের চেয়ে অনেক বেড়েছে। অর্থাৎ আগে একদম মত প্রকাশের কিংবা সাংবাদিকতার র্যাঙ্কিংয়ে, মুক্ত সাংবাদিকতার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে ছিল গ্লোবাল যে ইন্ডেক্স গুলো ছিল। তবে আমরা এই আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি সবসময় আমেরিকার রাজনীতিটাকে মূলত ফোকাস করতে। বাংলাদেশ বিষয়ে আমাদের আলাদা একটি অনুষ্ঠান হয় সকাল 11টায়, আলোচনায় বাংলাদেশ নামে, সেটি পুরোপুরি বাংলাদেশ নিয়ে আমরা করি। আর এই মুহূর্তে আসলে বাংলাদেশ যেহেতু আন্তর্জাতিক মিডিয়ায় উঠে আসছে বাংলাদেশের বিষয়গুলো, সেটি নিয়েও আমরা কিছুটা হাইলাইট করার চেষ্টা করি আমেরিকার পাশাপাশি বাংলাদেশের বিষয়গুলো। যেহেতু আপনিই বলছিলেন আমাদের আসলে সবার স্বজন তো বাংলাদেশে, কিংবা সবাই একটা দৃষ্টি আমাদের থাকেই বাংলাদেশের দিকে কি হচ্ছে বাংলাদেশে। শেকাল মামুন, যে প্রসঙ্গটাতে যাব, 1 মিনিট হয়তো আপনাকে দেবো, এরপরে ডক্টর কবির হাসানকে 1 মিনিট দেবো, তারপর আমরা শেষ করতে হবে। সেটা হলো বিডিআর বিদ্রোহ নিয়ে এখন দাবি উঠছে যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এটি করার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানা তালবাহানা করছিল, পরবর্তীতে তারা বলছে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কিন্তু যারা আন্দোলনকারী কিংবা বিডিআর এর যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার দাবি করছে জাতীয় কমিশন গঠন করতে। জাতীয় কমিশন গঠন করতে সমস্যা কোথায়? What's the problem? তার কারণ so many innocent people সেদিনকে মারা গেছে, তাই না? ইটস লাইক এ বিডিআর এর অনেক সিনিয়র অফিসার, কেন তারা মারা গেল? হু ইজ বিহাইন্ড ইট? অবশ্যই পাবলিক হ্যাজ রাইট টু নো। যে কোনো একটা ডেমোক্রেটিক সিভিলাইজ সোসাইটিতে যদি এ ধরনের একটা ঘটনা ঘটতো, এতদিন তোরা বসে থাকতো না। অবশ্যই পিপল নিডস টু নো, পিপল হ্যাজ রাইট টু নো, এবং দ্যাটস কল ডেমোক্রেসি। সেখানে কোনো ডেমোক্রেসি নেই। সো I really don't know what's the problem. অবশ্যই কোনো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার একটা অর্গানাইজেশন থাকতে হবে, বা সিলেক্টেড পিপল থাকতে হবে, ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস বলেন বা হাইকোর্টের জাস্টিস। দে হ্যাভ দ্য নলেজ অ্যান্ড মেকানিজম, তারা জানে কিভাবে ইনভেস্টিগেট করতে হয়। দে হ্যাভ টু গো টু অল ডিটেলস, সেখানে কে ঢুকছে, তাদের যে ভিডিওগুলো আছে বা তাদের কোনো ফোনের যেসব রেকর্ডিং গুলো আছে বা অন্য যে কোনো মেকানিজম, সেখানে অবশ্যই ডিজিআইএফ যদিও তাকে হেল্প করে, definitely they have all the conversation been taking for the last 6 months or year. I don't know what was the, যেটা আমেরিকাতে যেটা হতো, তার FBI they could go back and listen all the conversations. So এখানে যদি তোর কোনো মেকানিজম থাকে, অবশ্যই we should know and people should know it. এবং এখানে আমরা যেখানে এখানে বাস করি more than 20-30 years, we don't see any reason. এটা very unfortunate যে এখনো পর্যন্ত এটাকে ডিসক্লোজ করা হয়নি who is behind this innocent people. এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অবশ্যই জনগণকে জানতে হবে কি ঘটেছিল। ডক্টর কবির হাসান, আপনার কাছে জানতে চাই। আমি মামুন ভাইয়ের সাথে যোগ করে বলতে চাচ্ছি, ডেফিনেটলি করা দরকার। এটা আপনি যেই নামেই করুন, তদন্ত কমিশন বলুন, জাতীয় কমিশন বলুন, বিডিআর বিদ্রোহে মানে যে ঘটনাগুলো ঘটেছে জাতি জানা দরকার। এখন প্রশ্ন হয়েছে এটা কিভাবে বিচার হবে, এটা নিয়ে ওদের মধ্যে ডিবেট চলছে। এটা কি বিডিআর আইনে হবে অথবা সিভিল আইনে হবে? আপনি যে আইনেই করুন না কেন, বিচারটা তো স্বচ্ছ হতে হবে। কারণ আমি পত্রিকা রিপোর্টিং এ শুনেছি যে অনেকে মেরে ফেলা হয়েছে, কারণ তাদের কাছে হয়তো ইনফরমেশন ছিল, কারা ইনভলভ ছিল। এই ব্যাপারগুলো আসলে বেরিয়ে আসা দরকার জাতির জন্য, শুধু জাতির জন্য না। আর্মি যেহেতু এখন মানে এখন পাওয়ার আছে ব্যাকগ্রাউন্ডে, আর্মির নিজের কারণেও এটা করা দরকার। কারণ পৃথিবীর মানে সামরিক ইতিহাসে মানে পিস টাইমে এতজন সামরিক অফিসার মারার আর কোনো
মানে নজির নাকি নাই একদিনে 57। এবং আমাকে বলে যারা আমার সামরিক বন্ধুরা আছে যে একজন যে লেভেলের মেজর বানাইতে 20 ইয়ার্স খরচ হয়, মানে তাকে ওই লেভেলে তুলে নিয়ে আসতে হবে। মানে 20 ইয়ার্স আপনি আর্মিকে পিছিয়ে ফেলে দিলেন। এটা জাতি জানা দরকার এবং যাদের জড়িত ছিল তাদের বিচার হওয়া দরকার এবং বিচারের সংস্কৃতি আমাদের ফিরিয়ে আনতে হবে। সংস্কৃতি বন্ধ করেছিলাম বলে আজকে একটার পর একটা হয়েছে। 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেলেন, এটারও বিচার হয়নি। জিয়াউর রহমান মারা গেলেন 81-এ, এটারও বিচার হয়নি। এই বিচারগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে, তাহলে লোকজন ভয় পাবে যে না আমরা মেরে আমরা অন্যায় করে আমরা পার পাবো না। জি, এটা আমাদের অনেক ফিরিয়ে ধন্যবাদ আনতে হবে। আপনাদের দুজনকে, অনেক বিশ্লেষণের জন্য অনেক ধন্যবাদ। এবং যেটি বলছিলেন আমাদের সম্মানিত অতিথিরা যে আসলে বিচারহীনতার সংস্কৃতি যেটি বাংলাদেশকে পেয়ে বসেছে সেটি থেকে বের হয়ে আসতে হবে। সেখানে যেমন একদিকে সেনাবাহিনী, তাদেরও ব্যাপারে যদি কোনো সংশ্লিষ্টতা থাকে সেখান থেকেও তারা দায় মুক্তি নিতে হবে, অর্থাৎ সঠিক তথ্যটা জানা গেলে সেনাবাহিনীরও কিন্তু দায় মুক্তি ঘটবে। একই সাথে সাগরণী হত্যাকাণ্ড থেকে শুরু করে যত গুম হত্যা হয়েছে এগুলোর সুষ্ঠু তদন্ত করে এবং সেটি করার কিন্তু উপযুক্ত সময় এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা যদি থাকে কোনো রাজনৈতিক সরকার আমলে সেটি হয়তো সঠিক তথ্য বের হয়ে আসবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন সংস্কার করবে, অন্যদিকে এই আলোচিত হত্যাকাণ্ডগুলোর সঠিক তদন্ত করে সঠিক তথ্য জনগণকে জানানো তাদের দায়িত্ব বলে অনেকেই মনে করছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।